আসসালামু আলাইকুম। ভেক্টর ফিজিক্স ফার্স্ট পেপারের একদম দ্বিতীয় চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে ভেক্টর। আর ভেক্টর থেকে প্রতি বছরের সৃজনশীল আসে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে কিছু বেসিক ধারণা আছে যে বেসিকগুলো তোমার জানা দরকার। তো দেখো, এটা যদি একটা বিন্দু হয়, ধরো এই বিন্দুর উপর এই বরাবর, ধরো এই বরাবর হচ্ছে একটা বল কাজ করছে যেটার নাম হচ্ছে পি। এরপর ধরো একদম এই বরাবর আরেকটা বল কাজ করছে যেটা হচ্ছে কিউ। তো এদিক বরাবর কাজ করছে হচ্ছে যে বলটা সেটা হচ্ছে পি, এবং এই বরাবর যেটা কাজ করছে সেটা হচ্ছে কিউ। এখন কথা হচ্ছে এই জায়গায় যে বস্তুটা আছে সেটা কোন দিকে যাবে, সেটা এদিকেও যাবে না, সেটা এদিকেও যাবে না, সেটাও যাবে হচ্ছে একদম ধরো এদের মাঝামাঝি কোনো একটা জায়গা দিয়ে যাবে। তো এক্ষেত্রে আমি যদি মনে করি যে ধরো পি বলটা বড় এবং কিউ বলটা ছোট, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, আমি যদি এখানে একটা সামুদ্রিক অঙ্কন করি সেম কোণটা নিয়ে, তো সেক্ষেত্রে এই সামুদ্রিকে কর্ণ বরাবর যাবে, তার লব্ধি বলটা এই সামুদ্রিকের কর্ণ বরাবর যাবে। তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ওই একদম যে সামুদ্রিক যদি অঙ্কন করি সেটার কর্ণ বরাবর হচ্ছে লব্ধি বলটা কাজ করবে, তার মানে এই বস্তুটা আর বরাবর যাবে। তো এখন এই ভেক্টরের মধ্যে পি বড় কিউ ছোট, যার কারণে পি বরাবর হচ্ছে লব্ধিটা একটু হেলে যাবে। ধরো এখানে কোনটা আমি ধরলাম থিটা, এখানে এই পুরো কোনটা ধরলাম আমি হচ্ছে আলফা। তাহলে এখন আমি কি সূত্র পাচ্ছি, এখানে লব্ধি আর সমান হচ্ছে √/পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখন যদি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, এই লব্ধি বলটা আমি বের করলাম। এরপর যদি এখন ওই যদি বলে কোনটা বের করতে হবে, কোন দিকে যাবে, এখানে যদি আমাকে থিটা কোনটা বের করতে বলে তাহলে কিভাবে বের করব, tan থিটা সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ cos আলফা। এখানে পি এর সাথে হচ্ছে কোনটা, সেই জন্য যার সাথে অ্যাঙ্গেল সেটাকে সিঙ্গেল, সেই জন্য পি কে আলাদা করে দিচ্ছি, পি প্লাস কিউ cos আলফা উপরে কিউ সাইন আলফা। তাহলে থিটা সমান tan ইনভার্স 1 কিউ সাইন আলফা পি প্লাস কিউ cos আলফা। এটা হচ্ছে লব্ধির দিকটা, এটা লব্ধির মান নির্ণয়ের সূত্র এবং এটা লব্ধির দিক নির্ণয়ের সূত্র। এরপর দেখো এক্স অক্ষের দিকে লব্ধির উপাংশ সমান এক্স অক্ষের দিকে পি এর উপাংশ প্লাস এক্স অক্ষের দিকে কিউ এর উপাংশ। এখানে আর এক্সটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর এর উপাংশ, পি এক্স সমান হচ্ছে এক্স অক্ষ বরাবর পি এর উপাংশ, কিউ এক্স সমান হচ্ছে এক্স অক্ষ বরাবর কিউ এর উপাংশ। আরেকটা আছে আর ওয়াই সমান পি ওয়াই প্লাস কিউ ওয়াই। এটা হচ্ছে আর ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর লব্ধি উপাংশ, আর পি ওয়াই সমান ওয়াই অক্ষ বরাবর পি এর উপাংশ, পি কিউ কিউ ওয়াই সমান ওয়াই অক্ষ বরাবর কিউ এর উপাংশ।
এবার ধরো এই একটা বস্তু, এই বস্তুর উপর এই দিক বরাবর একটা বল কাজ করছে, এই দিক বরাবর একটা বল কাজ করছে। তো দেখা গেল এই বলটা ধরো একটু ছোট, এই বলটা আমি ধরলাম পি এবং এই বলটাকে আমি ধরলাম কিউ। এখন এদের লব্ধি কোন দিকে হবে? বড় ভেক্টরের দিকে একটু হেলে যাবে। ধরো এটা হচ্ছে লব্ধি। তো আমি এই কোণটাকে ধরলাম হচ্ছে আলফা এবং এই কোণটাকে ধরলাম বিটা। এক্ষেত্রে যে সমীকরণটা হয়, এই কোণগুলো তুমি কেমনে বের করবা? এই ধরনের সমস্যার ক্ষেত্রে এখানে পি ভেক্টর ডিভাইড বাই সাইন, পি এর সাথে কোণ হচ্ছে আলফা, তুমি নিবা বিটা, সাইন বিটা ইকুয়াল টু, এটা হায়ার মেথড আছে এই সূত্রটা, কিউ ডিভাইডেড বাই এখানে আলফা, সাইন আলফা ইকুয়াল টু এখানে আর লব্ধি, আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তো এখান থেকে তুমি কিভাবে বের করতে পারতেছো দেখো, পি ইকুয়াল টু তুমি লিখতে পারতেছো আর সাইন বিটা সাইন আলফা প্লাস বিটা, তুমি পি এর মান খুব সহজে বের করলা। এরপর দেখো কিউ ইকুয়াল টু আর সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। ঠিক আছে? তো এবার দেখো কোন একটা ভেক্টরের মান কেমনে নির্ণয় করবা। ধরো একটা ভেক্টর, এই ভেক্টরটা কি এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, আই জে এবং হচ্ছে কে। এরপর এই ভেক্টরটার মানটা তুমি কেমনে নির্ণয় করবা? এই ভেক্টরের মান প্রকাশ করবা তুমি এইভাবে বার চিহ্ন দিয়ে, ইকুয়াল টু রুট ওভার ওটা সহগগুলোর উপর স্কয়ার। এখানে আই যে কে গুলো হচ্ছে মূলত, এটা যদি এক্স, এটা ওয়াই, এটা ধরো জেড অক্ষ যদি হয়, জেড অক্ষ বরাবর দিক প্রকাশ করছে হচ্ছে কে, এটা হচ্ছে একক ভেক্টর। এরপর হচ্ছে এখানে ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর হচ্ছে আই এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে জে, দিকগুলো দেখাই দিচ্ছে এখানে। এরপর একক ভেক্টর, তো কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে তুমি পাবে একক ভেক্টর, অর্থাৎ ভেক্টর ডিভাইড বাই ভেক্টরের মান। তো এই যে একটা ভেক্টর, এই এ ভেক্টরকে আমরা যদি এ ভেক্টরের মান দ্বারা ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে একক ভেক্টর, একক ভেক্টর এ ক্যাপ ইকুয়াল টু, তাহলে এই মানটা আমি পাবো। এটা হচ্ছে একক ভেক্টর নির্ণয়ের সূত্র। এবার ধরো একটা ভেক্টর এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এটা যদি হয়, ধরো বি একটা ভেক্টর যেটা কি বি এক্স আই ক্যাপ প্লাস বি জেড বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এখন যদি বলা হয় যে এ এবং বি ভেক্টরের মধ্যে স্কেলার গুণফল কেমনে হবে,
এই a ভেক্টর ডট b ভেক্টর সমান i এর সহগগুলোর সাথে i এর সহগগুলো গুণ ax ক্রস ডট bx প্লাস ay ডট by প্লাস az ইন্টু bz ইকুয়াল টু আমরা পাই a ভেক্টর ডট b ভেক্টর এই দুটার মান ইন্টু cos থিটা, অর্থাৎ a ডট b সমান হচ্ছে ab cos থিটা। তো স্বাভাবিকভাবে সহজ ভাষায় লিখলে হচ্ছে ab cos থিটা। তো এগুলো হচ্ছে মান এই ab cos থিটা। এরপর এখানে থিটাটা হচ্ছে a ও b উভয় ভেক্টরের মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ। তাহলে স্কেলার গুণ বলতে আমরা বুঝে গেলাম। এবার দেখো, তাহলে আমরা পাইলাম কি এখানে a ডট b সমান কি পেলাম ab cos থিটা। এখন cos 0 ডিগ্রি এর মান কত? cos 0 ডিগ্রি এর মান হচ্ছে cos 0 ডিগ্রি এর মান মনে হয় 0 নাকি 1। cos 0 ডিগ্রি এর মান হচ্ছে 1। এখন যদি i এবং j, ধরো i ভেক্টরের সাথে i ভেক্টর যদি হচ্ছে ভেক্টর গুণফল হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, অর্থাৎ i ডট i, তো এটাও x অক্ষ বরাবর i, তো যেটা গুণ করতেছি সেটাও x অক্ষ বরাবর, তার মানে মাঝখানে কোণ হচ্ছে, এখানে কোণ 0 ডিগ্রি, থিটা হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তার মানে cos 0 এর মান হচ্ছে কত, এই দুইটার মান তো 1, অর্থাৎ যেহেতু এগুলো হচ্ছে একক ভেক্টর, এটা x অক্ষ বরাবর একক ভেক্টর এবং হচ্ছে এটাও x অক্ষ বরাবর একক ভেক্টর, তো দুইটার মানই হচ্ছে 1 ইন্টু 1 ইন্টু cos, এই থিটা এর মান হচ্ছে 0 ডিগ্রি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1। যেহেতু cos 0 ডিগ্রি এর মান হচ্ছে 1, তার মানে গুণ করলে আসতেছে 1। তো সেম ভাবে তাহলে আমি এখানে মান যেটা পেলাম এটা হচ্ছে 1। এরপর সেম ভাবে যদি হয় j ক্যাপ ইন্টু j ক্যাপ, অর্থাৎ y অক্ষ বরাবর একক ভেক্টর দুইটা যদি আমি গুণ করি তাহলেও আমি পাচ্ছি হচ্ছে 1। আবার যদি k ভেক্টর ডট k ক্যাপ এই দুটোও যদি আমি গুণ করি তাহলেও পাচ্ছি 1। এখন আমি যদি একটু ভিন্নভাবে গুণ করি, আবার cos 90 ডিগ্রি এর মান হচ্ছে 0, cos 90 ডিগ্রি এর মান হচ্ছে 0, তো সেই হিসেবে এটা 1, cos 90 ডিগ্রি এর মান যেহেতু 0, তাহলে i ক্যাপের সাথে এই i ক্যাপের সাথে আমি যদি j ক্যাপ গুণ করি, অর্থাৎ স্কেলার গুণ যদি করি, এখন দেখো i কাজ করতেছে কিন্তু x অক্ষ বরাবর, কিন্তু এই j কাজ করতেছে কিন্তু y অক্ষ বরাবর। তো এখন এখানে দেখা যাচ্ছে কি এই দুইটার মাঝখানে কোণ হচ্ছে 90 ডিগ্রি, তো থিটার মান তো বসাতে হবে হচ্ছে ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো i ডট j এই দুইটা আমি লিখলে হচ্ছে 1 ইন্টু 1, অর্থাৎ এদের মানগুলো দিলাম ab cos 90 ডিগ্রি, অর্থাৎ মধ্যবর্তী। তো 1 ইন্টু 1 ইন্টু 0, তাহলে হচ্ছে 0, cos 90 এর মান যেহেতু 0, তাহলে আমরা পেয়ে গেলাম যে মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা হয়ে যাবে 0। তাহলে বাকিগুলো কিভাবে লিখতে পারি, i ডট j ইকুয়াল টু 0, i ডট k
ক্যাপ ইকুয়াল টু 0, ক্যাপ জে ইকুয়াল টু 0, অর্থাৎ যেদিকে যাই না কেন বিপরীতধর্মী কোনো একটার সাথে যদি আমি গুণ করি তাহলে সেক্ষেত্রে সেটা 0 চলে আসবে। এখন লম্ব বিক্ষেপ, ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এখন এ ভেক্টরের দিকে যদি আমি বি ভেক্টরের লম্ব বিক্ষেপ বিবেচনা করি তাহলে এটা কি হবে, এ ভেক্টরের দিকে হচ্ছে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ কি, লম্ব বিক্ষেপ হচ্ছে cos থিটা, বি ভেক্টর cos থিটা এখন এখানে মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এ ভেক্টরের দিকে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ, তাহলে যদি লিখি এ ভেক্টরের দিকে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ কি আমরা জানতাম ওখানে এ ভেক্টর বি ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে এ বি cos থিটা, তো মান ছিল না, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে এ বি cos থিটা। তো এই ক্ষেত্রে এই দুইটা মানটা যদি আমি ভেক্টর রূপে দেখাই তাহলে দেখো ভেক্টর এটাই তো ভেক্টরের মান cos থিটা। তো এখন এ ভেক্টরের দিকে যদি আমি বি ভেক্টরের লম্ব বিক্ষেপ আমি পেয়েছিলাম বি cos থিটা, তাহলে এদিকে বি cos থিটা থাকবে, বাকিটা এই পাশে বাড়াই দিব, তাহলে বি cos থিটা এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান। তাহলে এ ভেক্টরের দিকে হচ্ছে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ হচ্ছে বি cos থিটা ইকুয়াল টু হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান। তো এখন আমরা কিন্তু একটা বিষয় জানি, সেটা হচ্ছে আমরা জানি দেখো কোন ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে আমরা পাই একটা একক ভেক্টর। এটাকে আমি ভেঙে কিন্তু এভাবে লিখতে পারি, তো এ ভেক্টরকে এ ভেক্টরের মান দিয়ে ভাগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে একটা একক ভেক্টর ডট বি ভেক্টর, ঠিক আছে? তাহলে সেটা এভাবেও লেখা যায়, মুছে দিই। তাহলে আমরা পেলাম এ ভেক্টরের দিকে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ হচ্ছে বি cos থিটা ইকুয়াল টু এ ক্যাপ বি ভেক্টর। এখন এটা হচ্ছে যদি আমি এই বাম পক্ষটা হিসাব করি, দেখো বাম পক্ষে কোথাও কিন্তু কোনো ভেক্টরের চিহ্ন নাই, অর্থাৎ এটা যদি আমি স্বাভাবিকভাবে লিখি এটা হচ্ছে বি cos থিটা, অর্থাৎ এটা একটা স্কেলার হয়ে গেছে কারণ আমি এখানে ডট গুণ করছি। তো এখন ডট গুণ করলে তো সেটা স্কেলার হয়ে যাবে, তার মানে আমরা বুঝে গেছি যে লম্ব অভিক্ষেপ স্কেলার। এখন এই লম্ব অভিক্ষেপ আমরা তো দেখলাম এ ভেক্টরের দিকে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এবার বি ভেক্টরের দিকে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ যদি দেখি, দেখো বি ভেক্টরের দিকে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, বি ভেক্টরের দিকে ভেক্টরের লম্ব অভিক্ষেপ যদি আমরা লিখি তাহলে সেটা কি হবে, যেটার লম্ব অভিক্ষেপ আমরা সেটার মানে লিখবো, অর্থাৎ cos থিটা ইকুয়াল টু
এখানে যেটা হচ্ছে উপরে থাকবে কি বি cos থিটা ছিল ভেক্টর ডট বি ভেক্টর। তো কোন ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে পাই আমরা একক ভেক্টর। ধরো এটা হচ্ছে বি ক্যাপ ডট এ, তাহলে এটা বি ভেক্টরের দিকে এ ভেক্টরের লম্ব বিক্ষেপ। আমরা পেয়ে গেছি একটা। এখন লম্ব বিক্ষেপ যে স্কেলার সেটা আর কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে এখানে যেহেতু আমরা ডট গুণ করছি তাহলে সেটা একটা স্কেলারই হবে। এখন আমরা একটা ভেক্টর দেখবো যে অর্থাৎ লম্ব বিক্ষেপ যদি স্কেলার হয় তাহলে ভেক্টর কোনটা? উপাংশ। উপাংশ কিন্তু ভেক্টর। কেমন? যেমন দেখো, অর্থাৎ তেমন কিছুই না, লম্ব বিক্ষেপ আর উপাংশ সেমই, শুধু লম্ব বিক্ষেপের সাথে কোনো দিক চিহ্নিত থাকে না, কিন্তু অর্থাৎ মান দ্বারা প্রকাশ করতে পারবা, কিন্তু উপাংশের ক্ষেত্রে তোমার দিকটা দেখাতে হবে। তো আমি লম্ব বিক্ষেপে কি কি জিনিস পেয়েছিলাম? আচ্ছা, আবার ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এখন এটা হচ্ছে বি, এটা হচ্ছে উপাংশ, এই যে দূরত্বটা, এটা হচ্ছে উপাংশ। এখন উপাংশের সাথে এটা এ ভেক্টরের দিকে আছে না, আমাকে শুধু দিকটা দেখাই দিতে হবে, অর্থাৎ সাথে এ ভেক্টরটা গুণ করে দিতে হবে। অর্থাৎ আমি যে লম্ব বিক্ষেপের মানটা পাবো সেই লম্ব বিক্ষেপের সাথে জাস্ট কোন দিকে সেটা দিকটা দেখাই দিব। যদি এ ভেক্টরের দিকে হয় এ ভেক্টরের দিকটা দেখাই দিব, বি এর দিকে হলে বি যেদিকে হয় সেই দিকটা দেখাই দিব। তো মাঝখানে ছিল কোণ থিটা। এখন এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ, যেটার উপাংশ সেটা লিখবো। বলেছিলাম এটা যেহেতু একটা কোণ অর্থাৎ দিকটা দেখাই দিতে হবে, ইকুয়াল টু অর্থাৎ এ ভেক্টর বরাবর একক ভেক্টর ধরো এক, যেটা আমি দিকটা দেখাই দিলাম। দিকটা দেখাই দেওয়ার পরে যেটা থাকবে কি, ওখানে যেমন ছিল এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এদিকে হবে এ ভেক্টরের মান ইন্টু এ ক্যাপ। তো উভয় পক্ষে আমি যখন দিকটা গুণ করতে হবে, যেহেতু এক পক্ষে আনবো আরেক পক্ষে আনবো না, সেটা তো হচ্ছে না, অর্থাৎ যে লম্ব বিক্ষেপ যেটা পেলাম সেটার সাথে শুধু দিকটা গুণ করে দিচ্ছি। এরপর এখন যদি বলা আমাকে বি এর দিকে, বি ভেক্টরের দিকে এর উপাংশ, তাহলে সেটা কিরকম হবে? cos থিটা ডট বি ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই বি, অর্থাৎ বি ভেক্টরের মান ইন্টু বি ক্যাপ। তো দেখো এখানে ফুল সেম, জাস্ট দিকটা গুণ করে দেওয়া হয়েছে, তার মানে এটার মানও আছে দিকও আছে। কিন্তু লম্ব বিক্ষেপের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ছিল না, অর্থাৎ এই এক ক্যাপ এগুলি ছিল না, অর্থাৎ দিকটা আমাকে দেখাতে হয়নি, কারণ ওইটা ছিল স্কেলার, এটা যেহেতু ভেক্টর তাই আমাকে দিকটাও দেখাই দিতে হবে। এবার যেটা আসতেছে সেটা হচ্ছে, আমরা এখন দেখলাম এতক্ষণ পর্যন্ত স্কেলার গুণফল, লম্ব বিক্ষেপ আর উপাংশ, এই জিনিসগুলো। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ভেক্টর গুণফল। দেখো ভেক্টর গুণফল বা ক্রস গুণফলও বলা হয়, ক্রস গুণফলও বলা হয় এটাকে। তো ভেক্টর ধর একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, আমি আর দেখালাম না, এই দুইটা ভেক্টর। এখন এ এবং বি ভেক্টরের মধ্যে যদি আমি ক্রস গুণ করি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে আমি কি পাবো? সেটা হচ্ছে অবশ্যই যেহেতু একটা ভেক্টর, ভেক্টর গুণফলে ভেক্টরই পাবো। তো এখানে একটা একক ভেক্টর আমাকে দেখাতে হবে, এটা একটা একক ভেক্টর আমি দেখালাম। এরপর এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান সাইন থিটা। এখন এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, ই এ
এবং এটা যদি বি ভেক্টর হয়, এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, অর্থাৎ এবি সাইন থিটা। এখন এই ক্রস গুণটা কেমনে হয়, যেমন দেখো এটা আমরা ওই ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারেও দেখছি, হায়ার ম্যাথের মধ্যে আছে আই জে কে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। তারপর এইভাবে মানটা বের করে ফেলবা, নির্ণায়ক যেভাবে করে সেভাবে তুমি মানটা বের করতে পারতেছো, জাস্ট ফরম্যাটে সাজাতে হবে। এগুলি কিভাবে লিখলাম, এগুলো হচ্ছে সহগগুলো। যেমন তোমাকে ভেক্টর গুলো দেওয়া থাকবে অনেকটা এরকম, যে এ ভেক্টর সমান ধরো 3i প্লাস ধরো 4j প্লাস ধরো 2k, এভাবে একটা দিল। বি ভেক্টরের মান ধরো এরকম একটা দিতে পারে 2i প্লাস 3j প্লাস 5k। এখন তুমি এই যে সহগগুলো আমি এখানে লিখলাম, এই জায়গায় তুমি মানগুলো যদি বসাই দাও, তাহলে যেটা অর্থাৎ আই এর সহগটা তুমি আই এর জায়গায় বসাবা। আই এর সহগ হচ্ছে 3, এখানে 4, এখানে 2, এরপর এই জায়গায় আছে 2, 3, 5। এভাবে করে তুমি নির্ণায়কটা নির্ণয় করে ফেলবে, তাহলে তুমি হচ্ছে এতে ক্রস গুণফলটা পেয়ে যাবে। এখন আরেকটা বিষয় আছে যেটা আমরা দেখে থাকি, যেমন ধরো হচ্ছে ওখানে যেমন দেখিয়েছিলাম যে স্কেলার গুণফলের ক্ষেত্রে কি হচ্ছে, এখন ধরো এই আই ভেক্টরের সাথে এটা একটা আই যে কে, একটা ম্যাপ আকারে দেখি। এখন দেখো আই এর সাথে যদি জে গুণ হয়, ক্রস গুণ করো আই ক্রস জে, তুমি কি পাবা, যেটা আই এবং জে এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 এর মান কত, সাইন 90 1, তার মানে এটার মান হবে 1। কারণ কেন, আমরা জানি ক্রস গুণফলের ক্ষেত্রে হবে আই জে সাইন থিটা, তো থিটার মান তো 90 এবং আই এবং জে এর মান কিন্তু 1, 1 ইন্টু 1, যেহেতু এগুলো একটা একক ভেক্টর, আমি এখানে মানগুলো বসাই। এই সাইন 90, তাহলে এটা কত হবে, 1ই হবে, সাইন 90 এর মান যেহেতু 1। এখন আই এর সাথে জে গুণ করলে তুমি যেটা পাবা, আই এর সাথে জে গুণ করলে তুমি হচ্ছে পাচ্ছ 1, কিন্তু এটা তো একটা ভেক্টর, তো এর দিক থাকবে না, দিক তো অবশ্যই থাকবে। তো তুমি তো দেখছিলা যে ওইটা ছিল যেটা a ক্রস b ইকুয়াল টু এই যে একটা একক ভেক্টর দিলা, তারপর a b sin থিটা, এভাবেই তো ছিল। তো এখানেও তোমাকে দিকটা দেখাতে হবে। তো আমি যদি এটা দিক সহ লিখি, তাহলে কি হচ্ছে, এখানে i যে sin 90 কিন্তু একটা দিক ছিল, তো দিকটা কোন দিকে হবে, আই এবং জে, এটার জন্য তো মান 1, এটার দিকটা হবে এই কে বরাবর, তাহলে হচ্ছে এখানে কে ভেক্টর। তার মানে সেম ভাবে আই ক্রস জে, এই দুইটার ভেক্টর ক্রস গুণফলের মান হচ্ছে কে ভেক্টর, আই এর সাথে জে গুণ করলে কে, এবং জে এর সাথে কে গুণ করলে জে ক্রস কে, তাহলে আই আসবে, তো একটা সার্কেলে যাবে। এখন যদি উল্টা দিকে যাও তুমি আই ক্রস কে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে হবে মাইনাস জে, উল্টা দিকে গেলে মাইনাস হয়ে যাবে, কারণ ভেক্টরের ক্ষেত্রে দিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর যদি কে ক্রস জে হয়, তাহলে হবে মাইনাস আই। এখন বিপরীতধর্মী গুলোর সাথে গুণ করলে কি হচ্ছে সেটা আমরা দেখছি। এবার যদি আমরা আরেকটা কাজ করি, আই এর সাথে আই যদি আমরা ক্রস করি, তাহলে কি হচ্ছে, আই ভেক্টরের সাথে আই ভেক্টর ক্রস করলে মধ্যবর্তী কোণ হবে 0। এখন সাইন 0 এর মান হচ্ছে 0, তো সাইন 0 এর মান যেহেতু 0 হয়ে যায়, তার মানে পুরোটার মান হবে 0। এখন তুমি জে এর সাথে যদি জে ক্রস করো, তাহলে সেটাও হবে 0, কে এর সাথে কে ক্রস করলে সেটাও হবে 0।
তো এবার আমরা যে মানটা পেলাম এটা সহজ আছে, এরপর আর কি আছে বিষয়। আর এখানে ধরো আমি যদি পক্ষান্তর করি এই জায়গায় n ভেক্টর সমান হচ্ছে কি হয়, নিচে হবে a b sin থিটা, উপরে হবে a ক্রস b। এটা হচ্ছে a ও b উভয় ভেক্টরের লম্ব বরাবর হচ্ছে একক ভেক্টর। a ও b উভয়ের লম্ব দিকে একক ভেক্টর। এটা হচ্ছে a ও b উভয়ের লম্ব দিকে হচ্ছে একক ভেক্টর, এটা থিটা। এরপরে আমরা এতক্ষণ পর্যন্ত যে ভেক্টর গুণফল, ক্রস গুণফল আর স্কেলার গুণফল, ডট গুণফল যেগুলি দেখলাম, এর মধ্যে থেকে আমরা দুইটা সত্য খুব ভালোভাবে জেনে গেলাম। সেটা হচ্ছে, যেমন দেখো আমরা প্রথমে স্কেলার গুণফলের ক্ষেত্রে কি দেখলাম, i ডট i, অর্থাৎ দুইটার মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি হবে, i ডট i এটার মান হচ্ছে 1 হয়। তার মানে আমি বুঝে গেলাম যে স্কেলার গুণফলে তাহলে আমরা স্কেলার গুণফলে পেলাম কি, দুইটার মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে 1, এখন দুইটার মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু 0। তার মানে স্কেলার গুণফলে দুইটি ভেক্টর সমকোণে থাকলে মান 0। এরপর ভেক্টর গুণফলে আমরা কি দেখলাম, অর্থাৎ ক্রস গুণফলে এর উল্টা, অর্থাৎ i ক্রস j হলে আসতেছে k, কিন্তু i ক্রস i হলে হচ্ছে আসতেছে 0। অর্থাৎ গুণফলের দুইটি ভেক্টর সমান্তরালে থাকলে মান 0। এই সত্যটা আমাদের মাথায় রাখতে হবে, এটা থেকে এমসিকিউ আসতে পারে। এরপরে আমাদের বাকি যে বিষয়গুলো জানতে হবে, কিছু সূত্র আছে যেগুলো হচ্ছে বিনিময় সূত্র, সংযোজন সূত্র আর বন্টন সূত্র। যেমন আমি যদি লিখি বিনিময় সূত্র, এগুলো হচ্ছে যোগের ক্ষেত্রে, অর্থাৎ গুণফল না। তো যোগের ক্ষেত্রে বিনিময় সূত্রটা কিরকম, ধরো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর, দুইটা জায়গা বিনিময় করছে কিন্তু এই ভেক্টরের মধ্যে কোনো পরিবর্তন হয়নি তেমন। আরেকটা আছে সংযোজন সূত্র। সংযোজন সূত্রের ক্ষেত্রে ধরো পি প্লাস কিউ, এই দুইটা ভেক্টর, এটার সাথে আরেকটা ভেক্টর ধরো আর। তো এখন কি হলো, পি কে বাইরে বের করে দিয়ে কিউ আবার আর দুইটা কিন্তু আবার ব্র্যাকেটের মধ্যে চলে গেল। এখানে কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি, যোগের বিষয়, তাই তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আরেকটা আছে বন্টন সূত্র। ধরো বন্টন কেমনে করে দিচ্ছে দেখো, ধরো এই এম কে আমি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মাঝে বন্টন করে দেব। তো তার মানে গুণ করলে কি হচ্ছে, এই এম ইন্টু পি ভেক্টর প্লাস এম ইন্টু কিউ ভেক্টর, তো দুইজনই তো পেল। আবার এখানেও কিন্তু সেম বিষয়টা দেখা যাচ্ছে, কিন্তু সবকিছু মান যদি বের করা হয় সেম আসবে। তাহলে বোঝা গেল যে এই তিনটা সূত্রই ভেক্টর যোগের সকল সূত্র মেনে চলে। ভেক্টর যুগের সকল সূত্র হচ্ছে ভেক্টর রাশি যুগের সকল সূত্র মেনে চলে। তার মানে ভেক্টর রাশি হচ্ছে যুগের সকল সূত্র মেনে চলে। এখন গুণের ক্ষেত্রে কিরকম হয় দেখো, একটু ব্যতিক্রম আছে বিনিময় সূত্রের ক্ষেত্রে, সেটা গুণে দেখা যায়। যেমন যদি দেখো এই পি ভেক্টর ডট কিউ ভেক্টর
আমি এটা কিউ ভেক্টর ডট পি ভেক্টর লিখলেও তেমন কোনো সমস্যা নাই। তো এখানে কারণ দিকটা আমাকে দেখাতে হচ্ছে না, তার মানে আমরা বুঝে গেছি যে ডট গুণন বিনিময় নিয়ম মেনে চলে। এখন ক্রসের ক্ষেত্রে কি হয়, পি ক্রস কিউ মাইনাস কিউ ক্রস পি। কারণ আমি যখন ভেক্টরের ক্ষেত্রে এটা ভেক্টর গুণফলের ক্ষেত্রে যখন আমি দিকটা পরিবর্তন করে দিব তখন কিন্তু একটা মাইনাস চলে আসবে। যেমন আমরা দেখেছিলাম কি আই জে কে, তো সবগুলো একটা দিকে নির্দিষ্ট দিকে যায়, যদি এদিক থেকে উল্টো দিকে আসে এখানে একটা মাইনাস চলে আসে। তো সেই হিসেবে এখানে মাইনাসটা চলে আসলো, এখন উভয় পক্ষে কি সমান হলো? এদিকে মাইনাস নাই, এদিকে মাইনাস আছে, তার মানে বোঝা গেল যে ভেক্টর গুণফল বিনিময় নিয়ম মানে না। বিনিময় নিয়ম মানে না। আরেকটা যেটা বিষয় আমাকে মাথায় রাখতে হবে সেটা সিকিউর জন্য লাগবে। ধরো এ একটা ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টর, এই তিনটা ভেক্টর যদি এই সত্য ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ কোন একটা ভেক্টর যদি এ বি সি, প্রশ্ন করো যে এ বি সি ভেক্টর সমতলীয় হবে কিনা। এ বি এবং সি ভেক্টর বা যে কোনো তিনটি ভেক্টর সমতলীয় তখনই হবে যখন হচ্ছে তারা এই ফর্মুলাটা মানবে, এই সত্যটা যদি তারা মানে তাহলে হচ্ছে তারা সমতলীয় হবে। এটা অন্যভাবেও লেখা যায়, ধরো বি ভেক্টর ডট এ ক্রস সি, এভাবেও লেখা যাচ্ছে এটা ইকুয়াল টু 0, অথবা সি ভেক্টর ডট এখানে এখানে আমি দিলাম সি যেহেতু চলে আসছে তার মানে এ ক্রস বি। এটা বিভিন্নভাবে হয়, অর্থাৎ 0 আসলেই হয়ে যাবে, অর্থাৎ এই সত্যটা যদি মেনে চলে তার মানে তারা সমতলীয় হবে। যেমন হয় তাহলে তিনটি সমতলীয় হবে। এবার যদি ক্ষেত্রফল বের করতে বলে কিভাবে করব? ধরো এই এ ভেক্টর ও বি ভেক্টর যদি কোন ত্রিভুজের দুইটি বাহু হয় তবে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বাহু দুটির ক্রস গুণফলের মান। হ্যাঁ, এরপর এখন যদি এ এবং বি যদি কোন সামুদ্রিকের তরিকের দুটি বাহু হয়, দুটি বাহু হলে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ হবে না, যেহেতু দুইটা বাহু বলছে তাহলে এ ক্রস বি ভেক্টরের মান, যেহেতু দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা গুণ করে ফেলি, যে কোনো কর্ণ এই জাতীয় যা আছে আর কি, আয়তক্ষেত্র হয় বা বর্গ হয়। এখন যদি বলে এ ও বি যদি কোন সামুদ্রিকের কর্ণ হলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কিরকম হবে? হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান। এই তিনটাই লাগবে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সূত্র, আর বাকিগুলো লাগবে না। এবার পরীক্ষায় আবার আরেকটা প্রশ্ন আসে যে লং রোলার গুলো ঠেলা অপেক্ষায় টানা সহজ নাকি টানা অপেক্ষায় ঠেলা সহজ? এই প্রশ্নটা তুমি কিভাবে ব্যাখ্যা করবা? লং রোলার, দেখো এটা যদি একটা লং রোলারের চাক্কা হয়,
এই চাকাতে হচ্ছে ধরো প্রথমে হচ্ছে আমরা ঠেলার ক্ষেত্রে দেখি, ধরো ঠেলা। তো ঠেলার ক্ষেত্রে কি হয়, এটা একটা হাতল, এখন এটা হচ্ছে ভূপৃষ্ঠ। তো এই চাকাতে যখন তুমি হচ্ছে ঠেলবা নিচের দিকে, তখন একটা বল নিচের দিকে কাজ করবে যেটা হচ্ছে ডাব্লিউ। আবার এই বরাবর কাজ করবে হচ্ছে আনুভূমিক বরাবর যেটা কাজ করবে সেটা হচ্ছে এফ কস থিটা। কারণ তুমি যে এফ বল প্রয়োগ করতেছো এদিকে, সেটা দুইটি অংশে ভাগ হয়ে গেল। এই দিক বরাবর চলে আসলো হচ্ছে এফ সাইন থিটা, লম্ব বরাবর এফ সাইন থিটা যেটা নিচের দিকে কাজ করতেছে, আনুভূমিক বরাবর হচ্ছে এফ কস থিটা। তার মানে তোমার বলের কিছু অংশ এখানে লস হচ্ছে, আবার কিছু অংশ দিয়ে তুমি সামনের দিকে যাচ্ছ। তো এক্ষেত্রে তো অবশ্যই লস হবে, কারণ এখানে কিছু অংশ বল হচ্ছে নিচের দিকে চলে যাচ্ছে। তো এখানে তোমার হচ্ছে ঠেলার ক্ষেত্রে তোমার প্রযুক্ত যে মোট ওজনটা হচ্ছে, এখানে এক্ষেত্রে তোমার মোট যে ওজনটা, অর্থাৎ এই লং রডের যে ওজনটা হচ্ছে ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা, এই পুরো ওজনটা নিচের দিকে কাজ করতেছে। আর তুমি যে বলটা দিচ্ছে তার কিছু অংশ এখানে লস হচ্ছে, যার কারণে তোমার কষ্ট বেশি হবে। এখন যদি ঘটনা টানার ক্ষেত্রে হয়, এখানে ধরো মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, না এই কোণ তো থিটা না, এটা 90 ডিগ্রি। তার মানে এই যে এটার লব্ধিটা ধরো এই বরাবর চিন্তা করলাম, এ বরাবর এই কোণটা হচ্ছে ধরো থিটা, ঠিক আছে। এবার আরেকটা হচ্ছে টানা। প্রথম ক্ষেত্রে ঠেলার ক্ষেত্রে পেয়েছিলাম আমরা ডাব্লিউ ইকুয়াল টু এফ সাইন থিটা, যেটা হচ্ছে মোট ওজন। এখন টানার ক্ষেত্রে কি হবে, এটা চাকা, এদিক বরাবর ধরো আমি হাতল ধরে টানতেছি, এফ বলটা এদিকে কাজ করতেছে, যে এফ বল আমি টানতেছি, নিচের দিকে কাজ করতেছে হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে। এখন আমি টানার কারণে আমার যে বলটা ক্রিয়া হচ্ছে, আমি যেহেতু এদিক বরাবর টানতেছি, এদিকে টানতেছি এফ বল, এটা দুটি অংশে ভাগ করছে, আনুভূমিক বরাবর এফ কস থিটা এবং উলম্ব বরাবর হচ্ছে এফ সাইন থিটা, দুইটা অংশে ভাগ হলো। এখন তার মানে এখানে ওজন কি হবে, মোট ওজন ডাব্লিউ মাইনাস সাইন থিটা, যেহেতু এফ সাইন থিটা দুইটা পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, এফ সাইন থিটা। তো দেখা গেল যে টানার ক্ষেত্রে তুমি মোট ওজনটা হচ্ছে তোমার কষ্ট কম হবে, কারণ সেই ক্ষেত্রে ডাব্লিউ থেকে অর্থাৎ মোট ওজন থেকে কিছু পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু এখানে অর্থাৎ ঠেলার ক্ষেত্রে ওজনটা বেড়ে যাচ্ছে। তাই সেই জন্য আমরা বলতে পারি যে লং রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। তা এখানে আমি কিছু কাট করলাম, কারণ হচ্ছে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। যেমন ধরো বি এর সাপেক্ষে বিবি এর আপেক্ষিক যোগগুলো কেমনে করবো, দেখো বি এর সাপেক্ষে বিবি এর আপেক্ষিক বেগ হচ্ছে বিবি মাইনাস বি এ। তো আমরা অনেক সময় দেখি না যে দুইটা গাড়ি একদিকে যাচ্ছে, ধরো তাহলে সেক্ষেত্রে তাদের আপেক্ষিক বেগ কিরকম হবে, আর ধরো এই গাড়ি 40-এ যাচ্ছে, এই গাড়ি 30-এ যাচ্ছে, তাহলে দুইটার আপেক্ষিক বেগ হবে একটা থেকে একটা মাইনাস করলে 10। তো এইভাবে, তো এখানেও আমি হচ্ছে আপেক্ষিক বেগটা নির্ণয় করার জন্য দুইটা ব্যাগের মধ্যে মাইনাস করলাম। তো এখন বি এর মানটা, অর্থাৎ যে লব্ধিটা আমি পেলাম, তার সে আপেক্ষিক বেগের মানটা আমি বের করলাম এখানে, বি স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার মাইনাস 2 এ বিবি কস আলফা। তো আপেক্ষিক বেগের তো এখানে মাইনাস ইউজ করা হয়। তো আমি কোনটা বের করলাম, তো বি এর ক্ষেত্রে আমরা কার মান বসাবো, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে। বিবি হচ্ছে যার আপেক্ষিক বেগ
আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে, যারটা আমি বের করব। আর এখানে থিটা কি, থিটা হচ্ছে বিবি এর সাপেক্ষে, অর্থাৎ বিবি এর সাপেক্ষে আপেক্ষিক বেগের নতি। আপেক্ষিক বেগের নতি। এরপর আলফা জিনিসটা কি? এই আলফা জিনিসটা হচ্ছে এই বিএ এবং বিবি এর মাঝে মধ্যবর্তী কোণ, বিএ এবং বিবি এর মধ্যবর্তী কোণ। নদী নৌকার ম্যাথগুলো দেখো, দেখো এটা ধরো একটা নদী, তো এক্স অক্ষ বরাবর এদিকে হচ্ছে নদীর স্রোত কাজ করছে, এখানে নৌকার, এখানে এই নৌকার ব্যাগটা হচ্ছে কিউ বরাবর কাজ করতেছে, এটা হচ্ছে নৌকার ব্যাগ। এদিক বরাবর যেটা কাজ করতেছে সেটা হচ্ছে স্রোতের ব্যাগ। তাহলে আমরা লিখি যে স্রোতের ব্যাগ যদি পি হয় এবং নদী নৌকার ব্যাগ কিউ, তার মানে এটা কিন্তু এদিকেও যাবে না, এদিক বরাবর একটা বল ক্রিয়া করতেছে, এদিক বরাবর একটা বল ক্রিয়া করতেছে, তো যাবে কোন দিকে? যাবে হচ্ছে এদের লব্ধি বরাবর, ধরো সেটা এদিক বরাবর থিটা কোণে চলে যাচ্ছে। তো এটা এই পি ভেক্টরের সাথে কোণ তৈরি করছে হচ্ছে লব্ধিটা থিটা, এবং দুইটা কোণের মধ্যবর্তী কোণ, এখানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখন আমরা তাহলে লব্ধির মান যদি বের করি, √/p² প্লাস কিউ স্কয়ার প্লাস 2p³ cos আলফা, স্বাভাবিকভাবে আমরা ওখানে যেমন করেছিলাম সেভাবে আলফা মধ্যবর্তী কোণটা আলফা। এখন আমাকে যদি কোণটা বের করতে বলে tan ইনভার্স 1 কিউ sin আলফা পি প্লাস, যার সাথে অ্যাঙ্গেল সেটাকে সিঙ্গেল, পি প্লাস কিউ cos আলফা। তাহলে এটা হচ্ছে আমি কিভাবে দিকটা বের করব। এখন আমার কথা হচ্ছে নদী পার হতে আমার সময় কতটুকু লাগবে। এই নদীটা পার হতে আমার সময়, আমরা যে সূত্রটা শিখছিলাম সেটা হচ্ছে টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই কিউ সাইন আলফা, বা ডি ডিভাইড বাই আর সাইন আলফা, বা এস ডিভাইড বাই আর, অর্থাৎ এভাবে বের করা যাবে। এখানে ডি এত কিছু জানার দরকার নেই, এগুলি লাগবে না, এমনি এতটুকু করলে এই সূত্রটা দিয়ে হয়ে যায়। অর্থাৎ এই সময়টা কেমনে বের করবা, টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই কিউ সাইন আলফা, এখানে ডি হচ্ছে নদীর প্রস্থ বা দুই প্রান্তের দূরত্ব, এটা হচ্ছে ডি, ডি ডিভাইডেড বাই কিউ সাইন আলফা, এটা হচ্ছে নদী পার হতে প্রয়োজনীয় সময়। এবার দুইটা শর্ত আমার জানা লাগবে, একটা হচ্ছে ন্যূনতম সময়ে আর একটা হচ্ছে ন্যূনতম দূরত্বে। তো ন্যূনতম সময়ে মানে কি, সবচেয়ে কম সময়ে আমার হচ্ছে ওই প্রান্তে যেতে হলে আমার কিভাবে যাত্রা করতে হবে। এই চিত্রটা তাহলে সেই ক্ষেত্রে হবে না, সেটা আমাকে অন্যভাবে যেতে হবে। যেমন দেখো, তখন চিত্রটা যদি আমি আঁকি, এই হচ্ছে নদীর পার, তো প্রথমে হচ্ছে ন্যূনতম দূরত্ব, ন্যূনতম দূরত্ব মানে এর প্রস্থটাই না, এটাই তো ন্যূনতম দূরত্ব, তার মানে এটাই হবে আমার লব্ধি। এখন এদিকে তো স্রোতের বেগ ঠিক থাকবে, এটা তো আমি চেঞ্জ করতে পারবো না, তার মানে আমার যাত্রার ক্ষেত্রে আমার কিছু পরিবর্তন আনতে হবে। আমি যদি লব্ধিটা এখানে পেতে চাই, তার মানে অবশ্যই আমাকে এদিকে করে যেতে হবে। এখন এটা আমি কিভাবে কোন কোণে যাচ্ছি সেটা তো আমি জানি না, ধরলাম সেটা হচ্ছে আলফা, কিন্তু এই কোণটা তো আমি জানি, এটা হচ্ছে 90°, এটা তো আমি জানি এটা 90°। তাহলে এভাবে যদি আমি যাই, তাহলে আমি খুব সহজে একদম ন্যূনতম দূরত্বে পৌঁছে যাব। তো এই ক্ষেত্রে দেখো তো, এখানে এই যে আমরা জানি লব্ধির মান আর ইকুয়াল টু √p² প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p³ cos আলফা। এখন এই আলফার মান তো আমি জানি না,
আর আমরা আরেকটা কিন্তু বিষয় জানি, থিটা সমান tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। এই আলফার মান আমি জানি না, কিন্তু tan 90 এর মান আমি জানি, থিটার মান তো জানি। তাহলে tan 90 এর মান কত? tan 90 এর মান হচ্ছে 1/0। অর্থাৎ আমি যদি 1 কে 0 দিয়ে ভাগ করি তাহলে একটা ইনফিনিটি আসবে, মানে একটা অসংজ্ঞায়িত মান আসবে। তো সেই ক্ষেত্রে এখন কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা, তাহলে গুণ করলে আমার আসতেছে এখানে পি প্লাস কিউ কস আলফা ইকুয়াল টু 0। তাহলে এখন এখানে কস আলফা হলে কিরকম হবে? এদিকে মাইনাস পি ডিভাইড বাই কিউ। তাহলে আলফা এর মান আমি কেমনে বের করব? cos ইনভার্স 1 মাইনাস পি ডিভাইড বাই কিউ। অর্থাৎ এইভাবে এখানে কিন্তু আলফাটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বেশি হবে, এভাবে বের করতে পারবো। এখন আবার আমরা পেলাম কি পি প্লাস কিউ কস আলফা ইকুয়াল টু 0। এটা যেটা পেলাম, এখানে আমি যদি এটা এই পাশে পাঠাই দিই, পি ইকুয়াল টু মাইনাস কিউ কস আলফা, এই মানটা যদি আমি এখানে বসাই তাহলে কি হচ্ছে? পি এর মান যদি আমি এটা বসাই, কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। এই কিউ স্কোয়ার যদি আমি এখানে কমন নিয়ে নিই, 1 প্লাস কস স্কোয়ার আলফা প্লাস 2 পি কিউ কস আলফা। এখন আমি যদি কিউ স্কোয়ার 1 প্লাস কস স্কোয়ার আলফা প্লাস, আমরা তো পি এর মান জানি, 2 ইন্টু তাহলে এখানে 2 ইন্টু পি এর মান যদি আমি বসাই মাইনাস কিউ কস আলফা ইন্টু কিউ কস আলফা। এখানে তাহলে কি আসবে? 1 প্লাস কস স্কোয়ার আলফা প্লাস, এই জিনিসটা আমি যদি গুণ করি, 2 মাইনাসটা এখানে চলে আসলো মাইনাস, মাইনাস 2 কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। আমি যদি এখানে লিখি কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা মাইনাস 2 কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, তাহলে চলে গেলে এখানে আর কি থাকতেছে? কিউ স্কোয়ার, একটা যদি চলে যায় মাইনাস কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। তা আমরা তো একটা জিনিস জানি, সেটা হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস, আমি যদি এখানে লিখি কিউ কস আলফা হোল স্কোয়ার, এভাবে আমি লিখতে পারতেছি। এখানে আমি চাইলে ভিতরে একটা মাইনাসও দিতে পারি, কারণ আবার সেম আগের মতোই হয়ে যাবে। স্কোয়ারটা যদি আমি করে দিই তো মাইনাসটা তো উঠে যাবে, সেটা আমি ধরো আনলাম এমনিতে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, এখানে আমি জানি কিউ স্কোয়ার মাইনাস এই জিনিসটা সমান পি, পি স্কোয়ার, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তার মানে আর ইকুয়াল টু
কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, অর্থাৎ ন্যূনতম দূরত্বে হচ্ছে ওই নৌকাটা অর্থাৎ নদী পার হতে গেলে সেক্ষেত্রে আমি লব্ধির মান পাবো আর ইকুয়াল টু রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এরপর সময়, এক্ষেত্রে সময় কেমন লাগবে, টি ইকুয়াল টু আমরা জানি ডিভি ডিভাইড বাই কিউ সাইন আলফা। এখন এক্ষেত্রে টি হবে ডি ডিভাইড বাই আর, অর্থাৎ ওই ন্যূনতম দূরত্বে নদী পার হতে গেলে সেক্ষেত্রে সময়ের সূত্র হবে টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই আর। ডি তো হচ্ছে নদীর প্রস্থটা। এখন যদি আমি ন্যূনতম সময়ে নদী পার হতে চাই, ন্যূনতম সময়, এটা একটা নদী, এই নদীর এখান থেকে আমি যাত্রা করব, তার মানে ন্যূনতম সময়ে আমি কখন যাব, আমাকে তার মানে হচ্ছে বরাবর হচ্ছে নদীর সোজাসুজি আমাকে পার হতে হবে, অর্থাৎ সোজাসুজি আমার যাত্রা করতে হবে। এদিকে হচ্ছে পি, এ বরাবর হচ্ছে কিউ। লব্ধিটা আমার মূল ফোকাস না, আমার ফোকাস হচ্ছে সবচেয়ে কম সময়। তা আমি তো এই পথেই গেলে সবচেয়ে কম সময়ে পৌঁছাবো। তো সেক্ষেত্রে এটা যদি লব্ধি হয়, তার মানে এ আলফা এর মান কিন্তু আমার জানা আছে, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে গেল। এটার মান আমার জানা নেই, থিটা, এটার মান কিন্তু 90 ডিগ্রি। তার মানে এবার আমি আলফার মান জানি, তার মানে থিটা সমান tan ইনভার্স 1 কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা। এখন এই tan ইনভার্স 1 সাইন 90 ডিগ্রি এর মান কত, সাইন 90 ডিগ্রি এর মান যদি আমি বসাই, সাইন 90 মান হচ্ছে 1, তার মানে উপরে থাকতেছে কিউ, নিচে পি প্লাস কস 90 এর মান হচ্ছে হবে 0, কস 90 এর মান হচ্ছে 0, তার মানে নিচে থাকতেছে অনলি পি। তাহলে এটা হচ্ছে দিকটা, আমি থিটা এর মান বের করে ফেলতে পারবো, থিটা এর জন্য এটা লাগবে। এরপর লব্ধি আর ইকুয়াল টু আমরা জানি পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। এবং কস আলফা এর মান তো 90 ডিগ্রি, 90 এর মান তো 0, তার মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা এরপর এখন ন্যূনতম, এখন সময়টা কিরকম হবে, এখন ন্যূনতম সময় নদী পার হওয়ার শর্তগুলো তো আমরা পেয়ে গেলাম, টি ডিভাইড বাই ডি প্লাস কিউ। যেহেতু আমরা জানি টি ডিভাইড বাই কিউ সাইন আলফা, এখন সাইন আলফা এর মান, সাইন 90 ডিগ্রি এর মান তো হচ্ছে কত আসবে, 1ই আসবে, তার মানে আমি লিখে দিতে পারি টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই আর। আর ওইটার ক্ষেত্রে সময় অর্থাৎ ন্যূনতম দূরত্ব নদী পার হওয়ার ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে আমরা কি লিখছিলাম, সেটা হচ্ছে আমরা জানতাম যে সেখানে ওই ডি ডিভাইডেড বাই আর, এটার ক্ষেত্রে সময়টা ছিল টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই আর, আর এখানে সময় হচ্ছে টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই কিউ, এটা ন্যূনতম সময়, এটা ন্যূনতম দূরত্ব। আরেকটা টপিক আছে, তারপর আমরা ক্যালকুলাসে ঢুকে যাব, সেটা হচ্ছে এটা একটা নদী, এটা হচ্ছে নৌকা, এই নৌকাটাকে টানার জন্য অর্থাৎ গুণটা লম্বা রাখা দরকার, কেন, গুণ মানে রশি। ধরো এটা হচ্ছে আমি, এই জায়গা থেকে এটা হচ্ছে রশি, নৌকার রশিটা আমি যখন টানবো তখন কি হয়, দুইটা এদিকে ধরো আমি এই আর বড় অর্থাৎ একটা বলটার নাম দিলাম, আর তো হয় না, এফ দি টানতেছি, তখন হচ্ছে আনুভূমিক বরাবর যে অংশটা হবে সেটা হবে এফ কস থিটা, ঠিক আছে, যেটাই বরাবর কাজ করবে, এবং উলম্ব অর্থাৎ লম্বা বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে এফ সাইন থিটা। এই এফ সাইন থিটা নৌকাটাকে চাইবে হচ্ছে পাড়ের দিকে নিয়ে আসতে, আর এফ কস থিটা হচ্ছে নৌকাটাকে চাইবে সামনের দিকে নিয়ে যেতে, ঠিক আছে। এখন এই এফ কস থিটা এইটার মানটার জন্য হচ্ছে মূলত সামনের দিকে এগিয়ে যায়। এখন আমার রশি যদি লম্বা হয়, ধরো এই রশিটা যদি আমার লম্বা হয়, এখন তো এখানে ছিল, যদি এই রশিটা আমি এখান থেকে টানি, তার মানে এই এখানে এই কোণটা ছোট, মানে লব্ধিটা অনেকটা এদিকে হেলে পড়লো না, তো লব্ধি কোনটার দিকে হেলে পড়ে, যেটার মান বেশি, ধরো এটা একটা বল, এটা একটা বল, তো এদিক বরাবর কিউ, এদিক বরাবর হচ্ছে পি, দেখবা লব্ধিটা হচ্ছে বড় ভেক্টরের দিকে হেলে পড়বে, তখন এই পি এর মানটা হচ্ছে বড় হয়ে যাবে। তার মানে এই মানটা যদি আমি বাড়াতে চাই তাহলে আমার রশিটা লম্বা রাখতে হবে, আর রশি যদি
আমি লম্বা রাখি, এই দিক বরাবর বল বেশি ক্রিয়া করবে এবং নৌকাটা খুব সহজেই সামনের দিকে এগিয়ে যাবে। ক্যালকুলাসের ক্ষেত্রে তিনটা বিষয় আমাদের জানা লাগবে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং হচ্ছে কার্ল। এই গ্রেডিয়েন্টটা হচ্ছে ভেক্টর, ডাইভারজেন্স হচ্ছে স্কেলার, এর কার্ল হচ্ছে ভেক্টর। এখন কেমনে মনে রাখবো? গ্রেডিয়েন্ট ভেক্টর, স্বাভাবিক গুণ, ডতে ডাইভারজেন্স, ডতে হচ্ছে ডট গুণন, কার্ল মানে ক্রস গুণন, এভাবে মনে রাখা যায়। এখন প্রথমে যদি আমি গ্রেডিয়েন্ট বিবেচনা করি, তাহলে ধরো এটা কি করে, এটা হচ্ছে প্রথমত স্কেলার রাশিকে ভেক্টরে নিয়ে যায়। আর ডাইভারজেন্স কি করে, ভেক্টরকে স্কেলারে নিয়ে যায়। আর কার্ল কি করে, কার্ল হচ্ছে কি করে, যে ভেক্টরকে ভেক্টরে রাখে। তার মানে গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে স্কেলারকে ভেক্টরে নিয়ে যাওয়া, ডাইভারজেন্স কি করে, ভেক্টরকে স্কেলারে নিয়ে যায়, আর হচ্ছে কার্ল কি করে, ভেক্টরকে ভেক্টরে রাখে। এখন গ্রেডিয়েন্ট, ধরো এটা যে কোনো একটা স্কেলার, ধরো এ, এটা ধরো যে কোনো একটা স্কেলার ফাংশন রাশি যদি আমি বলি, সেটা ধরো এ। তো এখন এ কে কি করবে, গ্রেড এ, এটা স্বাভাবিক গুণন কিন্তু, ইকুয়াল টু, এটা হচ্ছে নেবলা, এই নেবলা এটা ডট না কিন্তু এটা স্বাভাবিক গুণন। তো এটার মানটা কি, অর্থাৎ একে ল্যাপ্লাস অপারেটরও বলা হয়, অর্থাৎ যেটা ল্যাপ্লাস অপারেটরও বলা হয়। স্যার হ্যামিল্টন এটা আবিষ্কার করছে এবং গিবস একে ডেল নামকরণ করছে। এই ডেল কি করবে, তো আমি ডেলটা যদি লিখি, ধরো ডেল ডেল জেড কে, এই জিনিসটা এটার সাথে একটা স্কেলার, এটাতে দিছিলাম, এই স্কেলার রাশিটাকে আমি গুণ করব, তখন সেটা হয়ে যাবে কি, সেটা ভেক্টরে পরিণত হবে। অর্থাৎ গুণ করার পর কি আসবে, এভাবেই তো আসবে, এই মানটা আসবে। তার মানে বুঝলাম যে আমাকে স্কেলার থেকে ভেক্টরে নিয়ে যেতে হলে সেটা হচ্ছে কি, গ্রেডিয়েন্ট করতে হবে। এরপর হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স কি করে, তার মানে গ্রেডিয়েন্টে গেল। এরপর হচ্ছে ডাইভারজেন্স ভেক্টরকে স্কেলারে নিয়ে যায়, তার মানে এটা ডট গুণনের মাধ্যমে নিয়ে যাবে। তো এটি একটা স্কেলার রাশি, প্রথমত এটি ভেক্টর ফাংশনকে হচ্ছে কি করে, স্কেলার ফাংশনে নিয়ে যায়। এখন এর অর্থ হচ্ছে প্রসারণ বা বিচ্যুতি। এটা মানে যদি বলি প্রসারণ বা বিচ্যুতি। এখন এটা যদি আমি স্বাভাবিকভাবে বলি, ডাইভারজেন্সটা অনেকটা ডিভোর্স শব্দটার সাথে মিলে যায়। তো ডিভোর্স মানে কি, চলে যাওয়া, কেউ চলে যাবে। ধরো হচ্ছে এখানে ডিভোর্স হচ্ছে, তার মানে এরা চলে যাচ্ছে। কোনো কিছু যদি কোথাও থেকে চলে যায়, ধরো এটা একটা জায়গা এখান থেকে চলে যাচ্ছে, তো কোনো কিছু যদি চলে যায় তাহলে অবশ্যই সেই জায়গার কি হবে, ঘনত্ব হ্রাস পাবে। অবশ্যই হচ্ছে সেই জায়গায় কি হবে, আয়তন বাড়বে। ঘনত্ব কমে গেছে, তার মানে আয়তন বাড়বে, মানে জায়গা বাড়বে। এখন ডাইভারজেন্সকে যদি আমি ডিভোর্স বলি, তো ডিভোর্স মানে তো চলে যাওয়া, তার মানে কথার সাথে কাজ মিলতেছে, চলে যাচ্ছে। তো যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ধনাত্মক, অর্থাৎ মিলে যাচ্ছে। এখন যদি হয়ে গেছে ডিভোর্স, কিন্তু হচ্ছে ঘটনা হচ্ছে উল্টা, অর্থাৎ না গিয়ে উল্টা চলে আসতেছে, তো সেই ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে ঘটনা যেহেতু উল্টা হচ্ছে, তার মানে সেটা মাইনাস যদি ধরি, তার মানে ঘনত্ব আবার চলে আসতেছে, ঘনত্ব বৃদ্ধি পাবে এবং আয়তন তখন হ্রাস পাবে, ঘনত্ব বেড়ে যাচ্ছে,
আয়তন হ্রাস পাচ্ছে। তার মানে আমরা বুঝে গেছি এটা যেহেতু প্রসারণ বা বিচ্যুতি ডাইভারজেন্সটা নির্দেশ করে, তো এটা তার মানে আমি ডাইভারজেন্সের মান যদি ধনাত্মক হয় তাহলে ঘটনা ঘটবে এটা, যদি ঋণাত্মক হয় তাহলে ঘটনা ঘটবে এটা। কেমনে হচ্ছে? ওই ডিভোর্সের ঘটনাটা দিয়ে ব্যাখ্যা করব, তো সেভাবে তুমি মনে রাখবে। এখন তাহলে ধনাত্মক হলে কি হবে, ঋণাত্মক হলে কি হবে মানগুলো, সেটা আমরা শর্তগুলো জেনে গেছি। এখন যদি ডাইভারজেন্সের মান হতে যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে ক্ষেত্রটি হবে সলিনয়েডাল বা চোঙ আকৃতির হবে। এবার আমরা মানগুলো বের করি। এই ডেল ডট যে কোনো একটা ভেক্টর নিলাম, ধরো ভেক্টরটা কি নিব, এই বি ভেক্টর নিলাম। এখন এই ডেলের মানটা আমি যদি বসে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড আই, এটা কে। তো এটার সাথে আমি একটা ভেক্টর আমি ডট গুণ করব। ভেক্টরটা কি, ধরো b1i প্লাস b2z প্লাস b3k, এটাই তো। যদি আমি ডট গুণ করি, এই b1 এর সাথে এটা গুণ হবে ডেল ডেল এক্স b1 প্লাস ডেল ডেল ওয়াই b2 প্লাস ডেল ডেল জেড সমান হচ্ছে b3। এটাই হচ্ছে আমি আনসারটা পেয়ে গেছি। তার মানে এটা কিন্তু একটা স্কেলার হয়ে গেল, কারণ এখানে কোথাও দিকটা বলা নেই, দিকগুলো চলে গেছে ডট গুণনের মাধ্যমে। বাস ডাইভারজেন্স নিয়ে এতটুকু জানলেই চলবে। শুধু ডাইভারজেন্স নিয়ে যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এটা ঘনত্ব হ্রাসের হার নির্দেশ করে। হ্রাসের হার নির্দেশ করে। এরপর শেষ টপিকটা হচ্ছে কার্ল। কার্ল মানে ক্রস। তো ক্রস তো অবশ্যই ভেক্টরই হবে। তো ক্রস কোথায় করা হয়? ভেক্টরই তো করা হয়। তো এখন ক্রস কিভাবে করে সেটা তো আমরা জানি। এখন ধরো এটা একটা ভেক্টর রাশি, এটা আমরা জানি ভেক্টরকে ভেক্টরে নিয়ে যাবে, এটাও আমরা জানি। তো কার্ল যদি কোনো একটা ভেক্টর, ধরো বি ভেক্টর, হ্যাঁ ভেক্টরেই তো কাজ করবো, ভেক্টরকে ভেক্টরেই রাখবে। তো সেটা কিভাবে হবে? আমরা প্রথমে হচ্ছে এই যে এখানে কার্ল যেহেতু করব, ন্যাবলা বা ডেল যেটা আছে, এটা ডেল ডেল এর সাথে হচ্ছে এখানে ক্রস গুণন করতে হবে, কার্লে ক্রস গুণন। তাহলে ক্রস গুণন আমরা মানগুলো যদি প্রথমে বসাই, ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, এটার সাথে এই যে ভেক্টরটা আমি ক্রস গুণন করব সেটা কি, সেটা হচ্ছে ধরো b1 i প্লাস b2 j প্লাস b3 k, এটাই তো। এখন আমি যদি হচ্ছে ক্রস গুণন করে দিই, তো ক্রস গুণনের সূত্রটা কিরকম ছিল, ddx। ওই ক্রস গুণনের ক্ষেত্রে কিভাবে করা হয়, যে নির্ণায়কের মান i j এবং হচ্ছে k। তো আমি যদি বসাই ddx ddy ddz আর এখানে b1 b2 b3, এই নির্ণায়কের মানটা বের করলে হচ্ছে এখানে কার্লের মানটা বের হয়ে যাবে। এখন কিছু শর্ত আমরা জেনে নিই। এই কার্ল মানে হচ্ছে ঘূর্ণন। এরপর কার্ল যদি হচ্ছে এখন মানটা যদি 0 হয়, তার মানে আমরা জানি কার্ল মানে ঘুরবে, এখন হয়ে গেছে 0, তার মানে এটা কি আর ঘুরবে? না, ঘুরবে না। তার মানে এটা হবে অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। তো এটা ঘুরতেছে না, তার মানে এটা সংরক্ষণশীল হিসেবে আছে। এখন যদি কোনো কারণে এটা যদি 0 না হয়, তার মানে অবশ্যই এটা ঘূর্ণনশীল বা অসংরক্ষণশীল। যেটা ঘুরতেছে এটা কি সংরক্ষণ করবে? এখানে সংরক্ষণশীল। এখন আরেকটা শর্ত আমাদের জানা রাখতে হবে, সেটা হচ্ছে কার্লের ডাইভারজেন্স শূন্য।
মানে কিরকম, এটা হচ্ছে ড্যাম্পলা, এটা ডেল ইন্টু এই জিনিসটা হচ্ছে কার্ল। এই কার্লের আবার যদি আমি পুরোটা ডাইভারজেন্স করি, অর্থাৎ এখানে কার্লের সাথে যদি আমি আবার ডাইভারজেন্স করি, কার্লকে যদি আবার ডাইভারজেন্স করি, তাহলে সেক্ষেত্রে এটার মানটা আসবে 0। এরপর আরেকটা শর্ত, এটা কি কাজ করে, কোনো বিন্দুর চারদিকে কতবার ঘুরবে সেটি নির্দেশ করে। ঠিক আছে, অর্থাৎ ঘূর্ণনের সাথে সম্পর্ক হচ্ছে কার্লের। বাস এই ছিল হচ্ছে ভেক্টর নিয়ে, অর্থাৎ ভেক্টরে যা যা ছিল মোটামুটি সবকিছু চেষ্টা করছি দেখাই দেওয়ার। তো আরেকটা লাস্ট টপিক ওখানে স্কিপ করছিলাম, সেটা হচ্ছে পায়ে হাঁটা। আমরা কিভাবে হাঁটি সেটা একটা ভেক্টর নিয়ম আছে, সেটা একটু করে দেখাই দিই। যেমন ধরো এটা ধরো আমার পা, এটা যদি আমার পা হয়, এটা আসলে পায়ের মতো হয়নি, এটা যদি আমার পা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি যখন হাঁটি তখন এই দিক বরাবর আমি একটা বল প্রয়োগ করি। অর্থাৎ এই দিক বরাবর যদি আমি বল প্রয়োগ করি, এখানে তো দেখানো সম্ভব না, এই জায়গায় যদি দেখে, এখানে আমি এই লব্ধি বলটা এদিকে যাচ্ছে, আমি বল প্রয়োগ করতেছি এ পাশে নিচের দিকে এফ। এখন নিচের দিকে যখন আমি হচ্ছে এফ বল প্রয়োগ করতেছি, অবশ্যই উপাংশে দুইটা ভাগে ভাগ হবে। এদিক বরাবর কাজ করবে হচ্ছে এফ কস থিটা, আর হচ্ছে এই নিচের দিকে আমার ওজন এমজি কাজ করতেছে, আর উপরের দিকে কাজ করতেছে এফ সাইন থিটা, আর এদিকে হচ্ছে প্রতিক্রিয়া বলটা আসতেছে, এখানে হচ্ছে থিটা কোণ। তাহলে আমি লিখতে পারি কি, সুতরাং এখানে আমার উপর হচ্ছে এই যে এই ক্রিয়াটা আমাকে এখন এখানে ব্যাখ্যা করতে হবে। এটা সাধারণত পরীক্ষা আসে যে ওই ইয়ার মধ্যে অনুধাবন মূলক আসে, তখন তুমি এখানে হচ্ছে আমার ওজনটা কিরকম হয়, ওজনটা এটা এমজি মাইনাস এফ সাইন থিটা, এই এফ কস থিটার জন্য আমি সামনে এগিয়ে যাই। ঠিক আছে, এটা হচ্ছে মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।